স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার হাতে ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন গবেষক কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আমার হাতে বামে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আতিফ। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় আসছে নির্বাচন, আছে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ। স্টুডিও আলোচনা শুরু করতে যাই ডাক্তার জাহিদুর রহমান আপনাকে দিয়ে। নিশ্চয়ই বিষয় দেখে বুঝতে পারছেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে, 12,76,95,000 ভোটার। মোটামুটি নির্বাচনী যাত্রা তো শুরু, যদিও নির্বাচন নিয়ে এখনও নানা জায়গায় শঙ্কার কথা বলা হয়। যদি ধরেও নেই নির্বাচন হচ্ছে কোনো শঙ্কা ছাড়াই, সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি এই কারণে আনলাম, ডিএমপি বলছে শুধু ঢাকাতেই গত 10 মাসে 198টি হত্যাকাণ্ড হয়েছে, অর্থাৎ প্রতি মাসে 20টির মতো হত্যাকাণ্ড। এই যদি হয় খোদ রাজধানী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুরো বাংলাদেশ এটা তো বাদই দিলাম, সেক্ষেত্রে এই যে নির্বাচনের যাত্রা, এই যে উৎসব মুখর উদাহরণ সৃষ্টি করা একটি নির্বাচন, এই নির্বাচন আদৌ উদাহরণ সৃষ্টি করবে কিনা, উৎসবের হবে কিনা, উৎসবের হলে আবার শুধু কোনো একটি গোষ্ঠীর জন্য এই উৎসবের নির্বাচন হবে কিনা, ডাক্তার জাহিদুর রহমান। আমাদের প্রধান উপদেষ্টা খুবই মোটিভেশনাল কথা বলেন এবং মাঝে মাঝে তিনি সম্ভবত বেশিই বলেন। এই নির্বাচনটা চ্যালেঞ্জিং এবং এই নির্বাচনে সমস্যা হওয়ার সম্ভাবনাও আছে, সত্যিই আছে। বিশেষ করে যদি রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না করে, তারা যদি সবাই একসাথে সিদ্ধান্ত না নেয় এবং সদিচ্ছা না দেখায় যে একটা ভালো নির্বাচন হবে, তাহলে যথেষ্ট ঝুঁকি আছে। এখন প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলার অবস্থা কি। অনেক প্রশ্নের আসতে পারে, হত্যার কথা বলছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নানান রকম গোলযোগ হচ্ছে, পুলিশ ভালো অ্যাকশন নিতে পারছে না। তবে গতকাল ঢাকার একটা ঘটনা একটু উল্লেখ করতে চাই। 32 নম্বর ভাঙার চেষ্টা হয়েছিল, ওটাকে খেলার মাঠ বানানোর টার্গেট নেওয়া হয়েছিল। সরকারের শুরুর ম্যানেজমেন্ট ভালো ছিল না, কারণ বুলডোজার যাচ্ছে, রওনা হয়েছে, অনেকক্ষণ থেকে নিউজ ছিল, সবাই লাইভে আছে। তো এই জিনিসগুলো অনেক আগেই ঠেকানো যেত, কিন্তু পরবর্তীতে ওখানে যাওয়ার পরও আমরা দেখলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি মনে করি বল প্রয়োগ খুব বাড়াবাড়িও করেছে তা না, তারা বেশ ভালোভাবে এটা নিয়ন্ত্রণ করেছে এবং সরকারের এই স্টেপটা দরকার ছিল। এটা একটা কিন্তু শোকেস করা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাইট ব্যাক করছেন এবং তারা ন্যূনতম বল প্রয়োগের মাধ্যমেই চেষ্টা করছেন পরিস্থিতি সামলাতে এবং পেরেছেন। শুধুমাত্র তাই না, গতকাল এই ঘটনাটাকে কেন্দ্র করে প্রচুর উস্কানি ছিল দেশের বাইরে থেকে, ঘন্টায় ঘন্টায় গুরুত্বপূর্ণ বা অনেক ট্র্যাকশন আছে এমন ইনফ্লুয়েন্সার উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, বাট এভরিথিং ফেইলড ফাইনালি। সো আমি বলবো অবস্থা ভালো, খারাপ না। কিন্তু যেটা বলছিলাম যে এবারই প্রথমবারের মতো এমন একটা পরিস্থিতি সামনে আছে যেখানে সব দলগুলো ডিসাইড করতে হবে আমরা যতটা সম্ভব কম সংঘাতে যাব, না হলে আসলে সরকারের জন্য ম্যানেজ করা কঠিন হবে। কারণ পুলিশের মনোবল ফেরত আসা, পুলিশের সেই কনফিডেন্স ফেরত আসা, তার সেই ট্রমা থেকে বেরোনো, পুলিশ তো ট্রমায় গিয়েছে, আমরা যেমন ট্রমায় গেছি পুলিশও ট্রমায় গেছে। কারণ 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে পুলিশের উপরে যে পাল্টা কিছু অ্যাকশনস হয়েছে, এরপর মাঠেও তারা দীর্ঘদিন, কারণ তারা যে অপারেশন করেছে সেটার ফল তো আসলে এত সহজে যাবে না। এখন কেউ কি বলেন যে পুলিশের মনোবল আসা পর্যন্ত অপেক্ষা করবেন, তো ওটা যদি 5 বছরেও না আসে, আমি মনে করি 5-7 বছরেও এটা পুরোপুরি আসবে না। তো নির্বাচন কি হবে? পোশাকেরই মধ্যে বদল হয়েছে, এক ধরনের সিম্বলিক, খুব বেশি কিছু ভালো হচ্ছে তা না। সে কারণে আমি মনে করি আমরা যদি সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের সেনাবাহিনী থাকবে, আনসার থাকবে, পুলিশ তো থাকবেই, এবং আমাদের আবারও বলছি রাজনৈতিক দলগুলো যদি তাদের মধ্যে সিদ্ধান্ত নেয়, মানে নিতে হবে আসলে, তারা তাদের মধ্যে যথেষ্ট চেষ্টা করবেন যত কম গোলযোগ করা যায়, একটা ভালো নির্বাচন হবে বলে আমি মনে করি। তবে একটা নির্বাচন করা যাবে, এই জন্য আমি প্রায় বলেছি নভেম্বরে যদি গণভোট হতো, একটা জাতীয় নির্বাচন করে আবার 3 মাসের মধ্যে আরেকটা নির্বাচন সারা দেশে করা সম্ভব ছিল না, একটা নির্বাচন আমরা পারবো। এই যে নির্বাচন কমিশন বলছে তাদের নিয়ত পরিষ্কার, শটগান কেনা হচ্ছে, বডি ক্যামেরা কেনা হচ্ছে, পর্যাপ্ত কিনা এগুলো যেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, সব কিছুর বড় প্রবলেম আছে। আপনার অস্ত্র, বডি ক্যামেরা, এগুলো ডেটারেন্ট, মানে বডি ক্যামেরা থাকার সুবিধা হচ্ছে আপনি ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা, আপনি অনৈতিক বা বেআইনি কিছু করছেন কিনা, এইটা থেকে আপনাকে নিবৃত্ত করবে। কিন্তু যে পুলিশের কথা বলছি, যার মনোবলই এখন যথেষ্ট রকম জায়গাটা ফেরত আসেনি, সেটা খুব সোজা না। আবারও বলছি যে শেষ পর্যন্ত আমি মনে করি এই যে গতকালকের ঘটনা, প্রত্যেকটা সাকসেসফুল ঘটনা আবার তাদের কনফিডেন্স বাড়াবে। গতকালের ঘটনাটা এই রকম উস্কানি এবং কিছু মানুষ একত্র হওয়ার পরও তারা যেভাবে ম্যানেজ করতে পেরেছেন, এটা তাদেরকে সাইকোলজিক্যাল বুস্ট দেবে। জি, আবার আপনার কাছে আসবো। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, যে গতকাল সরকারের যে ভূমিকা
কনফিডেন্স বাড়াবে, কিছুটা আত্মবিশ্বাসী করবে, কিন্তু এক ধরনের শঙ্কার কথা রাজনীতির মাঠে আছে যে এখনই যখন নির্বাচনের মাঠে এই পরিস্থিতি, তফসিল ঘোষণা হলে পরিস্থিতি, কারণ তখন তো দলগুলো আরও বেশি নির্বাচনী প্রচারণায় নেমে যাবে, মাঠে থাকবে, তখন পরিস্থিতিকে আরও নাজুক হওয়ার শঙ্কা আছে কিনা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আপনি যখন স্বপ্নে খাবেন বিরিয়ানি খাওয়াটাই উত্তম, সম্ভবত আমাদের সরকার ঘিও একটু বেশি দেওয়া ভালো, এই ধারণাটি পোষণ করছেন। তিনি যেভাবে আমাদেরকে আশ্বস্ত করছেন, আসলে মাঠের অবস্থা তা না। পুলিশ যে তথ্যগুলো দিচ্ছে এই তথ্যগুলো উদ্বিগ্ন হওয়ার মতো। আপনি এসএসএফ এর বেষ্টনীর মধ্যে থেকে এক ধরনের পৃথিবী দেখেন, আর বাইরে মাঠে ঘাটে যারা ঘোরাফেরা করছেন তারা এক ধরনের পৃথিবী দেখেন। নির্বাচনী কাজে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে একটা অস্থিরতা যেমন আছে, প্রতিদ্বন্দ্বিতাটা দীর্ঘদিন ধরে যারা একই ছাতার নিচে রাজনীতি করতেন তাদের মধ্যে বিভাজনটা হয়েছে। ভোটের আগ থেকে আপনি শুনতে পাচ্ছেন এক রাজনৈতিক দল বলছে অন্য সরকারের নেতাদের সাথে টেলিফোন আলাপ তাদের কাছে আছে, অর্থাৎ আপনার প্রশাসনের মধ্যে রাজনৈতিক পক্ষপাতিত্ব রয়েছে। সুতরাং এই ধরনের একটা জায়গায় নির্বাচনটা খুবই চ্যালেঞ্জিং। নির্বাচনে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোন কোন জায়গায় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, এবং এই জায়গাটায় সরকারের প্রশাসনের পক্ষ থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যদিও অতীতের পুলিশের যে আচরণ, সেই আচরণের জায়গা থেকে খুব বেশি পরিবর্তন হয়েছে আমি এটি দেখছি না। আমি হাবিব যখন মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিল, আমরা দেখতে পেয়েছি মোবাইল চেক করা হয়েছে রাস্তায়, আমি এখনও দেখতে পাচ্ছি মোবাইল চেক করা হচ্ছে। তখন যেভাবে দেখামাত্র গুলির নির্দেশ, আমি একই ধরনের ভাষা এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের ভাবনার জগতে খুব বেশি যে পরিবর্তন হয়েছে তা না, যদিও এই বাহিনীটি নানা ধরনের সংকট মোকাবেলা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। পোশাক পরিবর্তন কখনো একটা বাহিনীর যোগ্যতা, দক্ষতা, পেশাদারিত্ব এটি কখনো নিশ্চিত করতে পারে না। আমাদের এখানে 2001 সালের পরে কিন্তু পোশাক একবার পরিবর্তন হয়েছিল, কিন্তু সেই পুলিশ আমরা দেখেছি গত জুলাইয়ে চানখারপুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তার আগেও কাশপুর ব্রিজের উপরে আগের রেজিমে এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং পুলিশের পোশাক পরিবর্তন, শেখ সাদির সেই গল্পটা আমাদের নিশ্চয়ই মনে আছে। পুলিশের পোশাক পরিবর্তন করে আপনি এখান থেকে সংকট মোকাবেলা করতে পারবেন না। তবে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে, আমি গত কয়েকদিন ধরে খুঁজছিলাম যে এই পোশাকের ব্যবসাটা কারা পেয়েছে। এর পেছনে একটা বড় রকমের আর্থিক এনগেজমেন্ট আছে, বিপুল অর্থের বিনিয়োগ আছে এখানে, এবং সেই অনুযায়ী মুনাফাও আছে। কারা পেয়েছে, কত টাকার কাজ ছিল, এটি এখন পর্যন্ত জানা যায়নি। এটি জানার পরে আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র পুলিশের দক্ষতা বৃদ্ধি করা, পুলিশকে পেশাদারিত্বের মধ্যে নিয়ে আসা, নাকি এর পেছনে এই ধরনের নানা রকমের সেক্টর ক্রিয়েট করে সেখানে ব্যবসাটা করা। আমার ধারণা একটা বড় জায়গা কাজ করেছে, একটা নতুন সেক্টর ক্রিয়েট করলেন আপনি, এবং সেখানে তার ভেতর থেকে আপনি একটা বাণিজ্যিক সুবিধা নিয়ে নিলেন। আবার আপনার কাছে আসবো। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, যে রাজনীতির মাঠের যে বাস্তবতা, তার সাথে বিএনপি তো আরও কিছুটা মনে হয় চাপে আছে, কারণ মনোনয়ন দেওয়ার পরে কিছুটা বেশ কিছু জায়গায় অন্তত 16-17টা আসনে মনোনয়ন প্রত্যাশীদের বিক্ষোভ আছে, এই চাপ সামলাতে হচ্ছে। সেই জায়গায় আপনারা নিজেরও আক্রমণের শিকার হচ্ছেন। সবশেষ গতকালও মিরপুরে যুবদল নেতা হত্যার ঘটনা ঘটেছে। এই যে সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি তথ্য দিচ্ছিলাম যে প্রতি মাসে 20টির মতো হত্যাকাণ্ড। এই জায়গায় আগামী নির্বাচনের যাত্রা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলে সরকার করতে পারবে কিনা, বা শঙ্কার জায়গাটা বিএনপি কিভাবে দেখছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, একটা সংসদ নির্বাচন অনেক বড় একটা বিষয়, যে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা জাতি উৎসুক হয়ে থাকে, এবং এটা অনেক বড় একটা কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞকে সামনে রেখে ডক্টর জাহেদ খুব চমৎকার বলেছে যে আমরা আরেকটি কর্মযজ্ঞের চিন্তা করছিলাম, যেটা নিঃসন্দেহে হঠকারী। আমি মনে করি এই দিক থেকে সরকার একটা সঠিক এবং সুন্দর সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে দুটি বড় কর্মযজ্ঞ সম্ভব নয়, একটি। আচ্ছা, আসুন তাহলে যে আমরা এই সংসদ নির্বাচনটা কতটুকু সফলভাবে করতে পারব। যতগুলো সংসদ নির্বাচন সফল হয়েছে
তার প্রত্যেকটাতেই বিবাদমান রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছিল। যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাহলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা নির্বাচনকে সফল করতে পারবে না, বা নিরপেক্ষ করতে পারবে না, বা গ্রহণযোগ্য করতে পারবে না। আর এখন যে অবস্থাটা 5ই অগাস্টের পরে যে ট্রমাটা আইন শৃঙ্খলা বাহিনী সহ, বিশেষ করে পুলিশ সহ আমাদের সকলের ভেতরে এই ট্রমাটা এখনও আছে। আর পুলিশের ভেতরে এখনও ওটা একেবারে দগদগে আছে। এটা অনেক সময় লাগবে সারতে, তাদের আর অনেক বেশি রিঅর্গানাইজ প্রসেসের মধ্যে থাকতে হবে। কাজে এই অবস্থায় এই নির্বাচনটাকে সুন্দর করতে, গ্রহণযোগ্য করতে, সফল করতে, শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার হাত বাড়াতে হবে। এবং তা যদি হয় তাহলে আমি মনে করি একটা ভালো নির্বাচন হবে। সহযোগিতার হাত কি আমরা বাড়াতে দেখছি আদৌ? সেখানেই তো আমার কথাটা তো সেজন্যই যে আমরা নানা ধরনের বায়না করছি যাতে নির্বাচনটা ভণ্ডুল হয়ে যেতে পারে, নির্বাচনটা না হতে পারে, নির্বাচনটা প্রলম্বিত হতে পারে। এরকম নানা চেষ্টা চতুর্দিক থেকে যেমন হচ্ছে, কতিপয় রাজনৈতিক দল থেকেও সেটা হচ্ছে। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি দেশপ্রেমিক মনে করি, কারণ দেশপ্রেমিক বলেই তারা রাজনৈতিক দল গঠন করেছে এবং তারা এই দেশটাকে বিনির্মাণের জন্য সকলে চেষ্টা করে। যে কোনো রাজনৈতিক দল, যেমন সিপিবি, সে হয়তো নির্বাচনে এলেও তার ভূমিকাটা কম থাকবে, কিন্তু তার তো চেষ্টা আছে আমি জানি, এবং সেই রাজনৈতিক দলটাকে আমি খুবই দেশপ্রেমিক মনে করি। সেরকম খুব ছোট খুব বড় সকলেই যেহেতু রাজনৈতিক দল, আমি মনে করি তারা দেশপ্রেমিক। সেই ক্ষেত্রে তাদের তো এই দেশপ্রেমের পরিচয়টা দেওয়া উচিত যে এই মুহূর্তে দেশের যে নাজুক অবস্থা, দেশের যে অর্থনৈতিক নাজুকতা, দেশের যে সামাজিক নাজুকতা, দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুকতা, এটা যতদিন কোনো গণতান্ত্রিক সরকার না আসবে, যতদিন কোনো নির্বাচিত সরকার না আসবে, ততদিন কিন্তু এই পরিস্থিতি থেকে কোনোভাবেই উত্তরণ ঘটবে না। বিরুদ্ধে প্রশাসনে হস্তক্ষেপ, নানা জায়গায় হস্তক্ষেপের অভিযোগটা করে বিএনপি ভাবে দেখে। এটা তো সর্বজন বিদিতই বলা যায়, যারা সচেতন নাগরিক না, সর্বজন বিদিতই বলা যায় যে প্রশাসনে বিএনপির কোনো রকমের হাত নেই, বরং অন্য একটি রাজনৈতিক দলের প্রশাসনের সকল কি পয়েন্টে তিন উপদেষ্টা তাদের কথা শুনছেন, অভিযোগ আছে। এগুলো তো বলার জন্য, এগুলো রেটরিক, এগুলো তো বলার জন্য বলা। আসলে যারা বলেন তারাও জানেন যে একটি বিশেষ রাজনৈতিক দল তারাই প্রশাসনের সকল কি পয়েন্টে তাদের লোককে বসিয়ে রেখেছেন, এবং তারা মনে করেন যে আমরা তো এখন ক্ষমতাই আছি বলা যায়, অতএব আমাদের এই মুহূর্তে নির্বাচনটা দরকার কি? নির্বাচনটা না হলে আমাদের দেশের অবস্থা যে দিনে দিনে খুব খারাপের দিকে যাচ্ছে, পারলে আগামীকালকে একটা নির্বাচিত সরকার দরকার, যাতে করে আমরা এই সকল সংকট থেকে উত্তরণ ঘটাতে পারি। এই বিষয়টা তারা বুঝতে রাজি নয়। জি, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এই যে প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপ, আইন শৃঙ্খলা পরিস্থিতির তথ্য দিয়ে যে চিত্রটা তুলে ধরলাম, সেই জায়গায় আপনারা তো নির্বাচনী মাঠে আছেন, মাঠের চিত্র বাস্তবতা কি বলে কিনা যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে খুব একটা শান্তিপূর্ণ হবে বা হওয়ার জায়গাটা নিশ্চিত হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ, এবং একই সাথে সিনিয়র আলোচক যারা উপস্থিত আছেন এবং যারা দেখছে সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। নির্বাচনে আসলে শান্তিপূর্ণ কিভাবে হবে এগুলোর সাথে অনেকগুলো প্রায় 3 থেকে 4টা বিষয় খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই সাথে প্রশাসনের যেটা বললেন যে প্রভাব, সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রশাসনের চরিত্র হচ্ছে প্রভু খোঁজা, মানে সে তার প্রভু ছাড়া সে আসলে কখনো থাকতে চায় না সব সময়। ফলে এই যে প্রভু খোঁজার জন্য অনেক সময় বর্তমান প্রভু নির্বাচনের মাধ্যমে কোন প্রভু আসবেন সেই প্রভু সন্ধান করে তাকে হচ্ছে সব সময়
পূজা করা কিংবা এই ধরনের একটা চর্চা তো আছেই। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের আইন শৃঙ্খলার বিষয়টা ডিপেন্ড করে যেসব এলাকায় যে রাজনৈতিক দলগুলোর জেতার যত সম্ভাবনা বেশি, ওই দল আসলে তারা কি স্বচ্ছভাবে জিততে চায় নাকি একটু দেখা গেছে যে সম্ভাবনা কম থাকলে একটা কনফ্লিক্ট করে, এটার উপরে ডিপেন্ড করে। আর পুলিশের ক্ষেত্রে যেটা হয়েছে, পুলিশের ক্ষেত্রে আমি দুইটা বিষয় খুব এখানে আছে। প্রথমত বিষয় হচ্ছে যে পুলিশ, যেটা ভাইও বলছেন যে নৈতিকভাবে খুব দুর্বল এবং জনগণ পুলিশের উপর কোনোভাবে আসলে আস্থা রাখে না বা রাখতে চায় না, এবং পুলিশেরও ওই কনফিডেন্সটা নাই যে সে একটা জায়গায় হচ্ছে স্ট্রংলি সে অবস্থানটা নেবে, কারণ সে তো নৈতিকতা দুর্বল হওয়ার ফলে সে এখনও মেন্টালি এই জায়গাটা আসতে পারে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে পুরো পুলিশের বা আইন শৃঙ্খলার যে সেট আপ, আপনার জাতীয় একটি দৈনিকের তথ্য মতে যে বাংলাদেশের যে পুলিশের বাহিনী যে সদস্যর যে দরকার যে 1,20,000, সেখানে হাসিনার সময় 1,10,000 নিয়োগ হয়েছে, আর বর্তমানে পুলিশের সংখ্যা আছে 1,90,000। তাহলে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যে 70,000 নিয়োগ দেয় এবং 1,20,000 শুধু হাসিনার আমলে নিয়োগ পাওয়া, তাহলে আপনি ওই পুলিশের কনস্টেবল থেকে শুরু করে আইজির কাছাকাছি পর্যন্ত পুরো সেট আপ তো তাদের। এরা অনেকে ধরেন ছাত্র বয়সে, কেউ ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিল, কেউ ছাত্রলীগের সহ সম্পাদক ছিল। হলে অনেক ছাত্ররা শুধুমাত্র ছাত্রলীগের হল কমিটিতে সহ সম্পাদক নামটা নিত যাতে বিসিএস ভাইবে তার হচ্ছে ঝামেলাটা না হয়। এই যে যারা হচ্ছে এই প্রক্রিয়া নিয়োগ হয়েছে, তাদের ভিতরে অনেকে যদি চিন্তা করে যে আমি ইলেকশনটা হচ্ছে অস্বচ্ছ করার প্রবণতা থাকে কিংবা ভিতর থেকে যেটাকে সাবোটেজ বলে, সাবোটেজ করতে চায়, এটার একটা বড় ধরনের আশঙ্কা কিন্তু রয়েছে। কারণ আপনি দেখবেন যে আন্দোলনগুলো হয়, পুলিশের চরিত্র অনেকটা সেম। আপনি দেখবেন শাহবাগে যখন শিক্ষকরা আন্দোলন করেন কি নির্মমভাবে হচ্ছে পিটানো হয়েছে, কিংবা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন অনেক সময় এই ধরনের চরিত্রগুলো দেখা যায়, এবং সে সুযোগ পেলে যে এই যে ঝাঁপিয়ে পড়া কিংবা হচ্ছে আগের রূপে হচ্ছে ক্ষোভটা ঝাড়া, এইটার একটা ভিতর থেকে সাবোটেজ করার একটা সমূহ সম্ভাবনা আছে নির্বাচনকে কেন্দ্র করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ধরেন সাপোজ বিএনপি মনে করতেছে তারা 230 সিটে জিতে যাবে, ফলে 230 সিটের নিরাপত্তাটা বিএনপিকে নিশ্চিত করতে হবে। কারণ সে যেহেতু জিতবে, কারণ সেখানে যদি সে এখানে 230টার ভিতরে 100টা সিটে যদি বা 50টা সিটে যদি অন্য দলের সাথে একটা সমান প্রতিদ্বন্দ্বী থাকে, অর্থাৎ জিতার সম্ভাবনা না 50-50 থাকে বা 40-60 থাকে, ধরেন 40 হলে তখন বিএনপির ওই প্রার্থী চিন্তা করবে কি যে আমি এটাকে আরেকটু প্রভাব বিস্তার করে 60তে নেই, অথবা ধরেন জামাতের সম্ভাবনা আছে 30, সে চিন্তা করলো যে আমি আর একটু জোর দিলে এটাকে 50তে সম্ভাবনা নেওয়া যায় কিনা। এই যেরকম যে আসনগুলো আছে সেই জায়গাগুলোতে একটা বড় ধরনের হচ্ছে কনফ্লিক্টিং, এবং সেটা যদি ধরেন এনসিপিরও কিছু আসনে যদি এরকম মনে হয় যে না এনসিপি এখানে একটা প্রভাব বিস্তার করতে পারে, শক্তিশালী অবস্থান, এই শক্তিশালী অবস্থানগুলো ধরে মূলত হচ্ছে একটা আলাদা পরিস্থিতি তৈরি হবে। আর যেই অবস্থানগুলোতে যা ধরেন স্বাভাবিকভাবে মানে যেটা আমরা ধরি না যে এটা বিএনপি, এখানে বিএনপির বাহিরে আসলে কিছু নেই বা জামাতের কিছু আসন আছে, ওইগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি জটিলতা না। ফলে ওভারঅল পরিস্থিতিটা ডিপেন্ড করবে ওই স্থানীয় রাজনৈতিকভাবে কে বেশি প্রভাবশালী তার ইয়ের উপরে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে পুলিশের ভিতর থেকে মনোভাব, যে দায়িত্ব পালন করবে যারা কর্মকর্তা, তারা এটা আসলে কোনো ধরনের যে হ্যাঁ এখানে গ্যাঞ্জামটা লাগুক দেন তারপর হচ্ছে আমি, যেমন যে জাহেদ ভাই বললো যে যখন আপনার ওখানে ইয়াটা নিল, বুলডোজারটা নিল, তখন হচ্ছে ধরেন কিছু করলো না। কিংবা আপনি দেখেন যেদিন জুলাই সনদ স্বাক্ষর হইলো, আপনার হচ্ছে এখানে জুলাই সনদের স্বাক্ষরের দিন হচ্ছে পুরা ফার্ম গেট ওভারকাম করে ভিতরে ঢুকে গেছে, দেন হচ্ছে সে অত সে চাইলে রাতের মধ্যে কিন্তু ফার্ম গেট থেকে শুরু করে এখানের যে আসাদ গেট পর্যন্ত পুরো আপনি নিরাপত্তা বলয় দিবেন। সেই নিরাপত্তা বলয় দিয়ে আপনি কি করলেন, আপনি হচ্ছে দেখালেন যে এখানে পুরা ভিতরে নিয়ে, অর্থাৎ তার মানে এইটার কি চরিত্র দেয়, এটা চরিত্রটা হচ্ছে যে একটা কিছু ঘটুক। ফলে এই যে ভিতর থেকে অনেক ধরনের সাবোটেজ করার বাসনা আছে, এটা একটা বড় ধরনের সমস্যা। আরেকটা বিষয় আছে, ছোট করে যেসব আসনে বিএনপির অনেকে দীর্ঘদিন রাজনীতি করছেন, কোনো কারণে সাংগঠনিকভাবে সে শক্তিশালী কিন্তু মনোনয়নটা আরেকজনকে দেওয়া হয়েছে, তারাও চাইবে যে এইখানের ইলেকশনের রেজাল্টটা স্থগিত থাকুক কিংবা হচ্ছে শেষ ভালো করে না জিতুক। এই ধরনের কিন্তু নানা ধরনের পরিস্থিতি আছে। তো ফলশ্রুতি সবকিছু মিলিয়ে আসলে এখানে ডিপেন্ড করবে যে আসলে। কিন্তু এই বিচারের প্রক্রিয়া রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ
প্রশ্ন আছে। আর মৃত্যুদণ্ডের বিষয়টি তো পুরো এক ধরনের বিষয় আছে, কিন্তু এর বাইরে যে বিচার সুষ্ঠু ন্যায়সঙ্গত কোনোটি হয়নি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, রাজনৈতিক প্রভাব রয়েছে, এই বিষয়টি একটু আপনি বিশ্লেষণ করবেন, আপনি বলবেন আপনার মতামতটুকু। আর হচ্ছে ঠিক যখন এই রায় হলো তার পরদিন আজকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে গেলেন, যে যাওয়াটা তার বুধবার যাওয়ার কথা ছিল কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে। মানে এই যে শেখ হাসিনাকে ফেরত আনা, যে আমাদের বহু প্রত্যাশার কথাটা আমরা দীর্ঘদিন ধরে বলছি, সুযোগ কি আসলে তৈরি হবে কিনা? শেখ হাসিনা আসছে না, এটা ধরে নিয়ে আমরা বাকি আলোচনা করি। তার আগে যেটা বললেন, মানে আমরা সত্যিকার অর্থে একটা বিতর্ক তৈরি করে ফেলেছি। মৃত্যুদণ্ডের ব্যাপারটা নিয়ে আমরা ডিবেট করতে পারবো, কারণ সারা পৃথিবীর বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড আছে, এমনকি সকল সভ্য দেশেও মৃত্যুদণ্ড আছে। যদিও আমাদের অনেকেরই অবস্থান আছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, আমি নিজের অবস্থান সেদিকে সরিয়ে রাখছি ওটা। আমরা খুব গ্রস একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ভায়োলেট করেছি, বিশেষ করে এই ধরনের বিচারের ক্ষেত্রে। সেটা হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া বা কারো অনুপস্থিতিতে বিচার। রোম স্ট্যাটিউট অনুযায়ী ওই যে আইসিসিতে আপনি কারো অনুপস্থিতিতে পূর্ণাঙ্গ বিচার করতে পারেন না। সর্বোচ্চ তার বিরুদ্ধে চার্জ গঠন যখন হচ্ছে, তাও সব ক্ষেত্রে না, ক্ষেত্র বিশেষে সেটা অ্যাবসেন্সে হতে পারে, কিন্তু মেইন ট্রায়াল কোনো দিনও সম্ভব না। এবং যেখানে ডেথ পেনাল্টি আছে সেখানে এটা তো আসলে খুবই খুবই টাফ। আচ্ছা, এর পরের লেয়ারে যেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইভেন দ্য প্রসেস। এখন কি হয়, শেখ হাসিনা যেহেতু এখানে আসেননি, এই কোর্টের উনি জুরিসডিকশন মানেননি, উনি ওনার লয়ার দিতে পারেননি, তো আমরা করলাম কি, একজন লয়ার দিলাম তার হয়ে। উনি প্রতিক্রিয়া জানাচ্ছেন, আমার মনে দুঃখ বলে হেসে ফেলছেন, যেটি আবার সামাজিক যোগাযোগ একটা ভাইরাল হয়েছে। আচ্ছা, ডেভিড বার্গম্যানের কথা একসময় কিন্তু অনেকেরই খুব ভালো লেগেছে। যখন জামাতে ইসলামী নেতাদের বিচার হতো, তিনি এটা ত্রুটিগুলো খুব চমৎকারভাবে ধরিয়ে দিয়েছেন। উনি এই ব্যাপারে খুবই জানা মানুষ। একটা কলাম লিখেছেন ডেইলি স্টারে, কলামটা পড়লাম। মানে আপনার এই প্রোগ্রামে হয়তো বলে গেছি, আমাদের কমন সেন্স দিয়ে বুঝতে পারছি বিচারটা খুব ফাস্ট চলছে। একটা উদাহরণ দিয়ে বার্গম্যান এই কথাটাকে খুব চমৎকারভাবে এলাবোরেট করেছেন। ওনার প্রথম অভিযোগ হলো, এখানে এমন একজন লয়ার দিয়েছেন যার আন্তর্জাতিক এই অপরাধগুলো সম্পর্কে, মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে ওনার কোনো এক্সপার্টিজই নেই। এক, তাড়াহুড়ো বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছেন এবং কত গাছাড়াভাবে এই কাজটা করা হয়েছে। ডিফেন্স লয়ার যখন প্রসিকিউশনের পেপার পেয়েছেন, তার 1.5 মাসের মধ্যে হিয়ারিং শুরু হয়েছে। এখানে আজম ভাই প্র্যাকটিসিং লয়ার, উনি আরও ভালো জানবেন এগুলো। এরকম একটা জটিল মামলা 1.5 মাস কোনো সময়ই না, বার্গম্যান বলছেন। তো বলছে সেই লয়ার প্রথম কাজ ছিল আদালতের কাছে সময় চাওয়া, উনি সেটুকুও করেননি। এরপর উনি ধরে ধরে দেখিয়েছেন কী ধরনের যুক্তি উনি দিয়েছেন, কী ধরনের যুক্তি, খুবই বাজেভাবে এটাকে ডিল করেছে। মানে ব্যাপারটা এরকম, আপনাকে একজন দিতে হয় তাই দিয়েছি। বার্গম্যানও বলছেন যে আমাদের হাতে অকাট্য এবং খুব শক্তিশালী তথ্য প্রমাণ ছিল। এবং তথ্য প্রমাণ থাকা আর পুরো প্রসেস থাকা একই না তো। আসলে আমরা শেখ হাসিনার বিচার করতে যাচ্ছি, ইন অ্যাবসেন্সিয়া বিচার করতে যাচ্ছি। এমনকি জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশন, তাদের রিপোর্টেও কিন্তু ইন অ্যাবসেন্সিয়া বিচারের বিরুদ্ধে কথা বলেছে। সেখানে আমরা এই গাফিলতিগুলো করলাম, করে হয়তো প্রশ্ন তৈরি করলাম। এই প্রশ্নগুলো তৈরি হয়ে গেল অলরেডি, এবং এগুলো নিয়ে কথাবার্তা হবে। যেটা হয়, জামাতে ইসলামের যে বিচার হয়েছিল নেতাদের, প্রসিডিউরাল ফ্ল ছিল, ওগুলো দিয়ে ওই বিচার হতো কিনা প্রশ্ন আছে। খেয়াল করুন, ওই ফ্ল হওয়ার কারণে এখন যেটা দাঁড়াচ্ছে, জামাতের লোকজন বলছে তাদের লোকজন কেউ কখনো কোনো অপরাধের সাথে জড়িত ছিল না। ইজ ইট ট্রু? না। সো এই হচ্ছে প্রবলেমগুলো, এই কনসিকুয়েন্সটা হলো, এটা খুবই দুঃখজনক। এবং আরেকটু যোগ করি, কোনোভাবেই এখানে একজন রাজসাক্ষীর প্রয়োজন ছিল না। মানে রাজসাক্ষী দেয়া মানেই হচ্ছে আপনি এটাকে, মানে রাজসাক্ষী কখন থাকে, আমরা কোনো রকমেই কোনো কিছু করার স্কোপ নেই, একজনকে আনলেন। ইভেন রাজসাক্ষী দুর্বল সাক্ষী, কারণ তার ট্রেড অফ আছে, উনি রাজসাক্ষী যদি দেন, ওনার এই যে মাত্র 5 বছর শাস্তি হলো, এটা নিয়েও কথা হলো। তো ওনার শাস্তিকে আপনি কি সাক্ষীকে আপনি রিলাই করবেন, যার একটা সুবিধা আছে এটা দেওয়ার, মিথ্যা বললেও তার মানে সাক্ষী দেওয়ার মাধ্যমে, এটাও ঢোকানো হলো। এরকম নানান কিছু করে আমার কাছে মনে হলো যে এই বিতর্কগুলো এড়াতে পারতাম। একটু যোগ করে রাখি, সেটা খুবই জরুরি। ভাগ্যিস আমাদের হাতে জাতিসংঘের রিপোর্টটা আছে, এই রিপোর্টটা আমাদেরকে অনেক ক্ষেত্রে হয়তো সেভ করবে। না, শেখ হাসিনা ফিরছেন না, কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনা ফেরার কারণ নাই। মানে ভারতকে এরকম স্লেভের মতো সার্ভ করা একজনকে ভারত ফেরাতে পারে না। এবং শেখ হাসিনার ব্যাপারে কিন্তু সবাই একমত, ভারতের দল মত নির্বিশেষে তাকে ফেরানো যাবে না। তাহলে আপনি তো ভবিষ্যতে আরেকজন এরকম স্লেভ খুঁজে পাবেন না। তো শেখ হাসিনা আসছে না, তার ক্ষেত্রে বিচারটা প্রতীকী, আমরা এভাবেই ধরে নেব। আর মৃত্যুদণ্ড থাকা একটা সমস্যা আমাদের হয়েছে, সেটা হলো আন্তর্জাতিক সংস্থা দিয়ে চাপ দিতে পারবেন না। যদিও ভারত সেটা শুনতো না, কিন্তু মৃত্যুদণ্ড যদি না থাকতো, জাতিসংঘ বা পশ্চিমাদেরকে দিয়ে একটা সুযোগ
তৈরি হলো? না, ভারত নিজে পারবে না, কারণ ভারত নিজে মৃত্যুদণ্ড আছে। আমি বলছি মৃত্যুদণ্ড ঢাকায় আন্তর্জাতিক, হ্যাঁ, তখন সে ওইটাকে শেখ হাসিনা বলবে আমাকে তো মৃত্যুদণ্ড দেবে। একটা যোগ করি, শেখ মুজিবুর রহমান হত্যার কয়েকজন আসামিকে তো ফেরত আনা যায় নাই। প্রধান কারণ কানাডাতেও আছে, প্রধান কারণ এটা যে তোমার দেশে মৃত্যুদণ্ড আছে, আমি পাঠাবো না। জি, শরীফুজ্জামান শরীফ, আপনিও কি তাই মনে করেন কিনা যে কিছু জায়গায় তাড়াহুড়ো এবং ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন, অথচ অকাট্য দলিল সব আমাদের হাতেই তো ছিল? ধন্যবাদ। প্রথমত যে অভিযোগগুলো, সেই ঘটনা তো ঘটেছে। জুলাই মাসে আমাদের এখানে তো রক্তাক্ত ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এখন যেটা বলা হচ্ছে তাদের কাগজপত্রে কি ধরনের কাজ করবে, এই ধরনের বিধিগুলো আছে, সুতরাং রেসপন্সিবিলিটি তাদের। আসল ব্যাপারটা তা না, আমাদের এখানের কর্তার ইচ্ছায় কর্ম। সরকার যেটা চায়, ডিসিকে সেই কাজটা করতে হয়, এসপিকে সেই কাজটা করতে হয়। সুতরাং ওই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই তৎকালীন সরকার, রাজনৈতিক সরকারি দল, সরকারের প্রশাসনের যারা দায়িত্বে আছেন তারা এড়াতে পারেন না। তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করিয়েছে তাদের ছাত্র সংগঠনগুলো দিয়ে। আমরা এই ঘটনাগুলোর অবশ্যই বিচার করা দরকার, বিচার করার সুযোগ এবং দাবিটা আমাদের এখানে ছিল। জাহিদ ভাই যথার্থ বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কোথাও কোথাও আমরা অতীতের ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য এত তাড়াহুড়া করে এবং কাঁচা হাতে কাজগুলো করেছি, যেটা শেখ হাসিনাকে বা এই অপরাধের সাথে যারা যুক্ত তাদেরকে আইনি সহায়তা দেবে। আমি স্পষ্ট করে বলি, আপনি প্রথম পর্যায়ে 3 জনের বিচার করেছেন। 3 জনের মধ্যে একজন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী, একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর পুলিশের আইজি। আপনি চানখারপুলে গুলি করার জন্য একজন কনস্টেবলের বিচার করবেন, আর সারা দেশের যে ঘটনা তার জন্য পুলিশের আইজিকে রাজসাক্ষী করে তাকে এখান থেকে নিষ্কৃতি দেবেন। আপনি কোথাও একজন সার্জেন্টের বিচার করবেন, কিন্তু এই বাহিনীর প্রধান হিসাবে যে 3 জনকে আমরা অভিযুক্ত করলাম, এই 3 জনের কেউই অস্ত্র হাতে নিয়ে কোনো স্পটে গিয়ে গুলি করেনি, তারা গুলি নির্দেশ দিয়েছে। আমি জানতে চাই যে এই জুলাইয়ের ঘটনার সময় আমাদের পুলিশের আইজি যিনি অভিযুক্ত হয়েছেন, তিনি কি কোথাও বলেছেন যে পুলিশের সদস্যদেরকে যে তোমরা তোমাদের দায়িত্ব পালন করার দরকার নেই, এই অন্যায় কাজটি আমরা করব না? আমার ধারণা এর পেছনে একটা রাজনীতি আছে। আমি যতটুকু জানি, পুলিশের যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার নিজের এলাকায় একটা ভোট ব্যাংক আছে, তার পরিবারের একটা ভোট ব্যাংক আছে, এবং ওই বিষয়টি বিবেচনা করে এই বিচার প্রক্রিয়ার মধ্যে প্রভাব সৃষ্টি করার মতন কেউ সেখান থেকে নির্বাচন করতে চান। সম্ভবত এই একটা সংযোগ এখানে ব্যবহার করা যেতে পারে। এর ভেতর থেকে আপনি প্রশ্নটা তৈরি করে দিলেন যে আমরা আইনের শাসনের মধ্য দিয়ে এই ঘটনার যে প্রতিকার চেয়েছিলাম সেটি এখানে হলো না, এখানে হলো শাসকের আইন, অর্থাৎ চুজ অ্যান্ড পিক। যাকে আপনার পছন্দ আপনি তাকে দণ্ড দিলেন, যাকে অপছন্দ তাকে আপনি রক্ষা করে দিলেন। আমি মনে করি যে 3 জনের মধ্যে 3 জনই সুপ্রিম কমান্ডের সদস্য হিসাবে 3 জনই কম বেশি অপরাধী। একজনের আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন আর আরেকজনকে আপনি 5 বছরের জন্য দণ্ড দিচ্ছেন, এবং আজকে আমরা শুনলাম যে তিনি আপিল করার সুযোগ পাবেন, জামিন পাওয়ার সুযোগ তার আছে। অর্থাৎ এর ভেতর থেকে একজনকে আপনি কায়দা করে আইনের ফাঁক দিয়ে যে নিষ্কৃতি দিয়ে দিলেন, ফলে পুরো ঘটনাটা প্রশ্নের মুখে চলে গেল। আর শেষ করবো এই জায়গাটায়, এটি হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনাল। এর আগে একটা হয়েছিল যুদ্ধাপরাধীদের নিয়ে, এবং আমরা যদি এখন পর্যন্ত আগস্টের 5 তারিখের পরেও আমরা এমন কতগুলো কাজ করেছি যেটা এই ধরনের অপরাধের মধ্যে পড়ে। হয়তো আমরা যদি আমাদের এখন যে কাজগুলো করছি, গতকালকে যখন বিচার হচ্ছে, আপনি যার বিচার চেয়েছিলেন সর্বোচ্চ বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, ঠিক সেই সময়ে আপনি ঢাকা শহর জুড়ে যে তাণ্ডব সৃষ্টি করার চেষ্টা করছেন, অর্থাৎ আপনি এখানে একাধিক পাওয়ারের সেন্টার এক্সারসাইজ করছেন। আমি সরকারের কাছে বলবো, শুধুমাত্র পুলিশ স্পটে গিয়ে, ধানমন্ডিতে গিয়ে টিয়ার শেল নিক্ষেপ না, সরকারের সর্বোচ্চ জায়গা থেকে অন্তত পাবলিকের কাছে এই অনুরোধটা জানানো উচিত, ফর্মালি জানানো উচিত, যে যারা দেশের মধ্যে যখন বিচারটা চলছে তখন নিজের হাতে আইন তুলে নিয়ে একটা অরাজক অবস্থা সৃষ্টি করার জন্য ক্রমান্বয়ে উস্কানি দিচ্ছে এবং দীর্ঘদিন ধরে দিচ্ছে, তাদেরকে বয়কট করা অথবা তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া উচিত। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে আপনিও কি, আপনি তো আইন
আইনজীবী হিসেবে এই যে আইনের ব্যাখ্যাগুলো আপনি একটু যদি দেন যে তাড়াহুড়ো হলো কিনা এবং এখানেও চুজ অ্যান্ড পিকের বিষয় এবং এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো প্রশ্ন তোলার সুযোগ পেল। দেখুন, তার আগে আমি এর আগের আলোচনার দুই একটি বিষয় অ্যাড্রেস করতে চাই। আমার একজন সম্মানিত আলোচক বলেছেন যে প্রশাসনে তো সাবেক ছাত্রলীগাররাই এখানে ঢুকেছে এবং তাদেরই একমাত্র অবারিত ধার ছিল, তারাই তো এখন প্রশাসনকে চালাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যতিক্রমী ঘটনা আমরা কিন্তু দেখতে পাই, যেটা কখনো কোনো কালেও বাংলাদেশের রাজনীতিতে বা এর আগেও কখনো ছিল না। সেটা হলো ছদ্মবেশধারী একটি রাজনৈতিক দল, যারা আন্দোলনে যাদের আর দেখিনি কখনো, ছদ্মবেশে তারাই তখন ছিল আওয়ামী লীগ বা ছাত্রলীগ, এবং এখন আবার তারাই অন্য দল হয়ে আবার তারাই ওই দলটির বিরোধিতা করছে। এরকম একটি ছদ্মবেশী রাজনৈতিক দলের বহু কর্মী বা নেতা কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকে গেছে ওই ছাত্রলীগের নাম নিয়ে, কারণ তারা তো ছদ্মবেশী একটা রাজনৈতিক দল। তারা সিভিল প্রশাসনেও আছে, তারা মিলিটারি প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, তারা পুলিশ প্রশাসনে আছে, সব জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আছে, সব জায়গায় আছে। কাজেই শুধু ছাত্রলীগ না, আরো দু একটি দল যে আছে এটা পরিষ্কার খুব। আর একটা জিনিস হলো যে 230 আসনে বিএনপি জিতবে, তাদের সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 230 আসনে জিতবে এই কথাটা কিন্তু আমরা হলফ করে বলতে পারি না। জনগণের প্রতি আস্থা রাখতে হবে যে জনগণ কাকে ভোট দেবে, এবং সেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য কিন্তু সকল রাজনৈতিক দলের দায়িত্ব কর্তব্য এই নিরাপত্তাকে নিশ্চিত করবার, পরিবেশকে নিশ্চিত করবার। এখন পতিত সরকারের যিনি ফ্যাসিবাদের একেবারে যিনি জনক শেখ হাসিনা, তার যে বিচার, পুরো জাতির সেই বিচার হোক, ন্যায় বিচার হোক, পুরো জাতি সেটা চায়। তবে অবশ্যই বিচার যেন প্রশ্নের মুখে না পড়ে, সেটাও আবার পুরো জাতি চায় যে এই বিচার এমন আন্তর্জাতিক মানের হোক যে এটা যেন প্রশ্নের মুখে না পড়ে। আমরা সকলেই কিন্তু শুধু শেখ হাসিনা না, তার পার্লামেন্টের, তার মন্ত্রণালয়ের, তার মিনিস্ট্রির যারা ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, আমরা সবাই জানি তাদের অত্যাচার, নির্যাতন, এবং সেই সময়কার পুলিশ, সেই সময়কার অন্যান্য বাহিনী, বিশেষ করে বিজিবি নাম দেওয়া হয়েছিল, বিজিবি, এগুলো সবই কিন্তু আমরা জানি তখন। এবং সকলে মিলেই যেভাবে অত্যাচারে একটা চরম সীমানায় গিয়েছিল, যে কারণেই সেটাকে ফ্যাসিবাদ বলা হতো। তো সেই ক্ষেত্রে সকলেই আমরা চাই শেখ হাসিনার বিচার হোক, হয়েছে। আমরা পুরো জাতি অসন্তুষ্ট নই, প্রত্যেকে সন্তুষ্ট, আমার দল থেকেও সন্তুষ্টি প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু বিচার প্রক্রিয়ায় যেন কোনো ত্রুটি না থাকে। আজকে যে প্রশ্নটা সারা বিশ্বে উঠেছে, দেশের ভেতরে এবং দেশের বাইরে, এটা খুবই অনাহত, এটা খুবই আমাদের জন্য শোভনীয় নয় বলে আমি মনে করি। জি, এনসিপি ঢাকা মহানগর। এক মিনিট আদিবের কাছে যাওয়ার আগে, মানে আমার খুব মনে হচ্ছিল যে সরকার নির্বাচনের একটা রায় দিতে চায়, মানে বিশেষ করে আমি জানি না, এনসিপির একটা চাপ ছিল, তারা বিচার ভিজিবল দেখতে চায়, বিচার সংস্কার এবং বিচার ভিজিবল দেখতে চায়। আমি বলছি না তারা রায় চেয়েছে, কিন্তু তাদের একটা চাপ ছিল বলে আমার মনে হয়। আমার একটা প্রশ্ন আছে, এইবার রায়টা, এই বিচারটা যদি নির্বাচনের পরে যেত, ক্ষমতায় তো আওয়ামী লীগ আসছে না, যে দলই, এনসিপি আসুক, জামায়াত আসুক, বিএনপি আসুক, কোন দল আওয়ামী লীগকে দিয়ে অত্যাচারিত হয়নি? কোন দল এই বিচার করবে না? কেন এই সন্দেহ? আমি আসলে নিজেও ঠিক বুঝি না। জি, আরিফুল ইসলাম আদিব, জি আসলে একটু চাপ ছিল কিনা এবং কেন এটা চাপ? তো বলতে শুধু এনসিপির থেকে না, এটা সরকার যখন দায়িত্ব নিছিল তখন থেকে তো একটা ছিল যে গণহত্যার বিচার এবং একটা মৌলিক সংস্কার এবং নির্বাচন। ফলশ্রুতিতে এটা শুধুমাত্র এনসিপি না, ওভারঅল এখানকার গণঅভ্যুত্থান পরবর্তী একটা আকাঙ্ক্ষা ছিল এটা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে চাপের জায়গা থেকে সরকারেরও তো একটা সাকসেস দেখাতে হয়, যেটা আমরা অভিযোগ করেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা বা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত কোনো আলাপ আলোচনা বা হচ্ছে না দিয়ে একটা সনদের স্বাক্ষরতার আনুষ্ঠানিকতা করা হয়েছে, যে দেখানো যে আমি সাকসেস, যে আমার সনদ সংস্কার শেষ, এখন বিচার শেষ, এখন শুধু নির্বাচন বাকি।
ফলে এটা সরকারের জায়গা থেকেও একটা এক ধরনের সফলতা দেখানোর একটা তো ইয়ে ছিল। কিন্তু যে পাশাপাশি এই যে বিচারিক যে প্রক্রিয়াগুলো আছে এখানে আন্তর্জাতিক প্রশ্ন বলতে দেখেন সারা পৃথিবীর যে মানবাধিকার সংগঠনগুলো, সেই সংগঠনগুলো যে পলিসি তার বা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার থেকে তাদের যেহেতু মৃত্যুদণ্ড তারা সাপোর্ট করে না, ফলশ্রুতিতে তারা মৃত্যুদণ্ড নিয়ে যে কোনো দেশে তারা একটা প্রতিক্রিয়া দেয়, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচারের বিষয় বলছেন যে দেখেন এখানে তো আসামি বাংলাদেশে যে আসবে এটার তো হচ্ছে আসলে কোনো বাস্তবতা নাই, বা সে আসবে না কখনো। তো ফলে এইটা তো বাস্তবিক মানে রিয়েলিটি ধরেই আমাকে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন যে প্রতিষ্ঠানগত ত্রুটির জন্য স্বচ্ছতার প্রশ্নটা তুলছে, এই প্রতিষ্ঠান তো 17 বছর ধরে এরকম ভঙ্গুর করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে আপনার হচ্ছে নানা প্রক্রিয়া এটাকে হচ্ছে ধ্বংস করেছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠানের একই সাথে শক্তিশালীকরণ, আবার একই সাথে আপনার ন্যায় বিচারটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তো সেই জায়গার থেকে হচ্ছে তারা কিছু প্রশ্ন তুলছে যে এই জায়গার থেকে এটা করছে। আরেকটা যেটা বলে যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, বরঞ্চ তারা পূর্বের যে বিচারটা করেছে সেটা আপনি রাজনৈতিক উদ্দেশ্য পরিণত বলতে পারেন। কিন্তু এইবারে বিচারটা তো দেখছে মানুষ, সামনে ঘটছে। আরেকটা বিষয় হচ্ছে কি, এটা আসলে খুব বাস্তব যে সত্যের যে সবসময় জয় হয় না, বা ট্রুথ যে সবসময় মানে ভিজিবল হয় না, এটা আসলে এই বিচারিক প্রক্রিয়ায় ঢুকলে বোঝা যায়। যেমন ধরেন আমাদের সাধারণ মানুষের কাছে কি, যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ গুলি করছে, আপনার হচ্ছে পুলিশ গুলি করছে, এটা বলতেছেন। কিন্তু জুলাই আন্দোলনের যে জিনিসটা ঘটছে, যে ধরেন আমি একজনের হাত ধরে রাস্তায় নামছি, আমার পাশের জন ওই পাশ থেকে গুলি খেয়ে মারা গেছে। যে মারা গেছে তাকেও আমি চিনি না, যে গুলি করছে তার নামও আমি জানি না। কিন্তু আপনি যখন আইনি প্রক্রিয়া এটাকে প্রমাণ করতে যাবেন, আপনাকে স্পষ্টভাবে সাক্ষী দিতে হবে যে আমার পাশে রহিম ভাই ছিল, সে ওই আব্দুল করিম পুলিশের গুলিতে আমার চোখের সামনে এই মিরপুর 10 নম্বরে মারা গেছে। এখন ওই আন্দোলনের পরিস্থিতিতে মানে সে যে মারা গেছে, আবার হচ্ছে মেডিকেলে নিয়ে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, এখন তো কোনো মেডিকেল সার্টিফিকেট তো দেয় না, তখন তো হাসপাতালে নেওয়া যায়নি, হাসপাতালে নেওয়া যায় না, হাসপাতাল কর্তৃপক্ষগুলো কোনো মেডিকেল সার্টিফিকেট দেয় না। আমার নিজে 19 তারিখ রাত 9:30 আমি ইসলামিক হসপিটাল যেটা 11 নম্বর, আমি নিজে গিয়ে একটা শিশুরে দেখছি মৃত, মানে একেবারে এখানে গুলি লেগে সে মারা গিয়েছে। তো তাকে হচ্ছে কেউ নাম জানে না, মানে তার কেউ নাম যাচ্ছে না, মানে তাকে কোথায় পাঠাবে? হসপিটাল কর্তৃপক্ষ চিন্তা করছে এটা রাখা যাবে না, রাখলেই হচ্ছে মানে কখন কি হবে। এবং অভ্যুত্থানের পরে গিয়ে আমি ওই হসপিটালে সিসিটিভি ফুটেজে বলছে কোনো সিসিটিভি ফুটেজ নেই। তো এইরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন গেছে, তখন আপনি একেবারে ট্রুথকে সবসময় যে প্রমাণিত করা যায় সেটারও আসলে অনেক সীমাবদ্ধতা আর কি থেকে যায়। কিন্তু এটা তো স্পষ্ট যে 14-র আগে 11 জুলাই নিজে ওবায়দুল কাদের বলছে যে এক ছাত্রলীগ যথেষ্ট। শেখ হাসিনা নিজের অডিও আসছে, ভিসি মাসুদ কামালে বলছে যে রাজাকারদের ফাঁসি দিছি বিশ্ববিদ্যালয়ে, এগুলো দিতে কোনো, ফলে তার নির্দেশনার জায়গাটা কিন্তু খুব স্পষ্ট হয়ে গেছে। অনুষ্ঠান একেবারে শেষে একটি বিষয়ে 4 জনের মন্তব্য শুনে শেষ করব। ডাক্তার জাহিদুর রহমান, বিদেশিদের হাতে যাচ্ছে 2 টার্মিনাল, লালদিয়া, পানগাঁও, এই 2 টার্মিনালে চুক্তি সই হয়েছে। সরকার তরফ থেকে বলা হচ্ছে আইনি সীমাবদ্ধতার কারণে দলিল প্রকাশ করা হবে না, বরাবর তাই হয়। এই যে এই বিষয়টি নিয়ে একটু তাড়াহুড়ো, জোর জবরদস্তি, এবং অনেকে বলতে চান যে এই অতি আগ্রহ, তাড়াহুড়োটাই এক ধরনের সন্দেহের কারণ কিনা, এবং আপনি তো এই বিষয় নিয়ে জানি যে এটুকু বেশ দীর্ঘ আপনার লেখালেখিও আছে, আপনি কিভাবে দেখেন? দরকার ছিল কিনা এই চুক্তিগুলো? এখন তার চাইতেও জরুরি কথা হলো যেভাবে করা হলো, যদি শেখ হাসিনার রায় দিচ্ছে সেদিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, মানে খুবই শেখ হাসিনার সময়ে এই ধরনের ঘটনা ঘটতো, একটা বিরাট ঘটনা ঘটিয়ে দিয়ে তার অন্তরালে কিছু করা, মানে যে কোনো একটা পিছিয়ে দেওয়া যেতে পারতো, যে কোনো একটা, ধরুন রায়ের ডেট হোক বা চুক্তি স্বাক্ষর, যে কোনো কিছু, যে কোনো একটা একটু এদিক সেদিক 1 দিন 2 দিন পিছিয়ে দিলে এই সন্দেহটা এত পোক্ত হতো না। আচ্ছা, এটা একটা পলিসি ডিসিশন, অন্তর্বর্তী সরকার পলিসি ডিসিশন নিতে পারবে না তা না, আমরা কেউ কেউ বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ার নেই, আমি আবার তা মনে করি না, ঠিক তত্ত্বাবধায়ক সরকার না, সো সে পলিসি ডিসিশন নিতে পারে বলে আমি মনে করি। মানে সংবিধান পাল্টে ফেলার মতো পলিসি ডিসিশন তারা নিয়েছেন, সংস্কারের আলাপ হয়েছে, এটা চেয়ে বড় পলিসি ডিসিশন নাই। কিন্তু যে বললাম স্বচ্ছতার প্রশ্ন, এবং ডক্টর ইউনূস যে সরকারের দায়িত্বে আছেন সেই সরকারের কাছ থেকে আমরা স্বচ্ছতা এক্সপেক্ট করি। তাড়াহুড়ো আছে, এই যে
যে চুক্তিটা স্বাক্ষরিত হলো নভেম্বরেই এটার প্রাথমিক প্রস্তাবনা 6 তারিখে সম্ভবত, তারপর পুরো প্রসেস দিয়ে 17 তারিখে আপনি সাইন করে 30 বছর 22 বছর মানে এই জিনিসগুলো, এবং রাইটলি দেশের একটা জাতীয় দৈনিক এটাকে আদানির চুক্তির সাথে তুলনা করেছেন। এখন একটা খেয়াল করুন, শেখ হাসিনার ওই চুক্তি থেকে তো এই সরকার বেরোতে পারবে না, ওইটা এত টাফ একটা চুক্তি আছে। সো আমি মনে করি এটা তাদের জায়গা থেকে ঠিক হয়নি, এই অস্বচ্ছতা আমাদের জন্য সমস্যা তৈরি করবে। আবার আমি টু সাম এক্সটেন্ট কনভিন্সড যে আমরা শুধু আমাদের দেশের সবকিছু ম্যানেজ করতে চেষ্টা করে আমরা তো আসলে ভালো করছি না। জি, আবার অনেকে এইভাবে বলতে চান যে অন্তর্বর্তী সরকার দেখেই সিদ্ধান্তটা নিতে পেরেছেন, অনেক সময় নির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। ট্রু। আবার একই সাথে এটাও ফ্যাক্ট, বন্দর কিন্তু একটা খুবই স্ট্র্যাটেজিক জায়গা, সিকিউরিটি এনশিওর করার প্রশ্ন আছে। আবার পাল্টা পৃথিবীর বহু বন্দর বিদেশিরা পরিচালনা করছে, কিন্তু প্রধান উপদেষ্টা নিজে চিটাগংয়ে গিয়ে একবার এমন প্যাশনেট একটা ভাষণ দিয়েছেন, মানে এটাও আমার কাছে একটু মনে হয়েছে যে বেশি হয়ে যাচ্ছে কিনা। সো সবকিছুর পরও আমি মনে করি এই সরকার এটা এই শেষ মুহূর্তে, মানে সরকারের তো এখন যে সময়টা বাকি আছে এই সময় সরকারের তত্ত্বাবধায়কের রোলে চলে যাওয়া উচিত ছিল। মানে প্রত্যেকটা নির্বাচিত সরকারও কিন্তু নির্বাচনের আগে এই ধরনের পলিসি ডিসিশনে যায় না। ভারতের কথা, ওদের তো সরকার পতন হয় না, পরবর্তী নির্বাচন সরকারের জন্য রেখে দেয়। ওদের তো তত্ত্বাবধায়ক সরকার হয় না, কিন্তু নির্বাচনের আগে এই 3-4 মাস তাদের এক ধরনের কেয়ারটেকার রোলই হয়, তারা পলিসি ডিসিশন নেয় না, শুধু রুটিন দায়িত্ব পালন করে। সো সরকারের জন্য এটা সঠিক হয়েছে বলে আমি মনে করি। তার চাইতেও একটা কথা বলে শেষ করি, যখন পলিসি ডিসিশনটা নিয়েছেন অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা কিন্তু প্রধান রাজনৈতিক দলের সর্বোচ্চ ব্যক্তিদের ডেকে, ঠিক আছে পাবলিকলি করলেন না, উনি ডেকে যদি ঘোষণা দিতেন যে আমি বন্দর নিয়ে কথা বলছি, এদের সবাইকে নিয়ে রাজনীতি মাঠে নিয়ে আলাপ আছে প্রধানদেরকে নিয়ে তাদের সাথে ক্লোজ ডোর, কিন্তু আমরা দেখলাম যে তাদের সাথে সবার সাথে আলাপ আলোচনা করে তাদেরকে জানাচ্ছেন, এটুকু হলেও হতো। জি, শরীফুজ্জামান শরীফ, এই যে লালদিয়া এবং পানগাঁও যে চুক্তি হলো এবং ডক্টর জাহিদুর রহমান বলছিলেন অন্তত রাজনৈতিক দলগুলোর সাথে ন্যূনতম একটু আলাপ করে করার মানে প্রয়োজন ছিল কিনা? ধন্যবাদ। সরকার তার কতগুলো গোপন এজেন্ডা আছে এবং সেই এজেন্ডাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের এক ধরনের দম্ভ আছে। যে আলী রিয়াজকে নিয়ে রাজনৈতিক দলগুলো তীব্র সমালোচনা করলো এবং পাবলিক বিভিন্ন কর্নার থেকে সমালোচনা এলো, ঠিক তাকে ডেকে নিয়ে এসে আপনি প্রমোশন দিয়ে দিলেন। এর ভেতর থেকে আমাদের প্রধান উপদেষ্টা এবং সরকারের মেসেজটা আপনি বুঝতে পারেন যে আপনারা যে সমস্ত বিষয়ে আপত্তি করছেন আমি ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না। গত 1 বছর উপদেষ্টাদের মধ্যে সবথেকে বেশি আলোচনা এসেছে স্বাস্থ্য উপদেষ্টার অদক্ষতা নিয়ে, কিন্তু তিনি দক্ষতা তো দেখাতেই পারেননি, আর একই সঙ্গে তাকে তার জায়গা থেকে এক চুল আপনারা সরাতে পারেননি, কারণ আমাদের প্রধান উপদেষ্টা চান না যে তিনি সরে যান। যে ইস্যুতে সরকার যেটা করলো, এই ধরনের অন্ধকারে রেখে একটা সরকার, যে সরকারটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ইউনিটি তৈরি করার জন্য একটা স্পেশাল কমিশন করলো, তারা 2 বছর 3 বছরের জন্য না, দেশের প্রধান 3টি তিনটি বন্দরই 30 বছরের জন্য বাইরে দিয়ে দিচ্ছে, কোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা কথাও বলল না। নিশ্চয়ই তার পেছনে কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া এই ধরনের একটা সরকার এতটা দৃঢ়তা নিয়ে অন্য ভিন্ন মতকে উপেক্ষা করে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। আমি শেষ করে দিব, গত 1 বছর বা 1.5 বছরের মধ্যে আমি কখনোই শুনিনি আমাদের প্রধান উপদেষ্টা হাসি মাখা মুখে কথা বলতেন, কারো প্রতি তিনি ওই ধরনের উত্তেজনা আমি দেখিনি। কিন্তু যখন চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দেওয়া যাবে না এই স্লোগান নিয়ে যখন লং মার্চের ডাক দিল বাম দলগুলো, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন এদেরকে প্রতিহত করতে হবে। আমি গত 1 বছরে তার কোনো বক্তব্যে আমি প্রতিহত করার কথা শুনিনি। অর্থাৎ আমি এর ভেতর থেকে বুঝতে পারছি সরকারের একটা হিডেন এজেন্ডা আছে, নির্বাচন, সংস্কার, অন্যান্য জায়গার বাইরে সরকারের কারো প্রতি একটা কমিটমেন্ট আছে যে তোমাদের স্বার্থ আমি রক্ষা করব। সেই কারণে ছুটির দিনে অফিস খুলিয়ে কাগজপত্র রেডি করে সকালে এক মন্ত্রণালয়, বিকেলে আর এক মন্ত্রণালয়, একবারে সুপারসনিক বিমানের গতিতে যে কাজটি করলো, এটি ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। জি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, যে সরকারের এজেন্ডা বলি, দম্ভ বলি, বিদেশিদের হাতে 2 টার্মিনাল বলি, বিএনপি কিভাবে দেখছে? দেখুন, আমি যেটা মনে করি যে জাহেদ খুব চমৎকারভাবে বিষয়টা আলোচনা করেছে। আমি মনে করি যে এই নির্বাচনের সময় সরকার এই এজেন্ডাগুলো না নিলেই ভালো করত। নির্বাচন হতো, নতুন পার্লামেন্ট বসতো, পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হতো, তারপরে স্থায়ী কমিটিতে যেত,
স্থায়ী কমিটি আলাপ আলোচনা করে আবার প্রতিবেদন আকারে পার্লামেন্টে প্রেরণ করলে, মানে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাহলে কিন্তু এরকম সমালোচনাও হতো না, বা এই চুক্তির মধ্য দিয়ে যদি কোনো ত্রুটি বেরিয়ে পড়ে সেটা রাষ্ট্রের জন্য মারাত্মক রকমের ভুল হবে, কারণ 3টা বন্দর এই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব এজেন্ডার উপরেই, এক্সপোর্ট ইম্পোর্ট সব কিছুর জন্যেই কিন্তু এই 3টি বন্দর অতি গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে এই চুক্তির মধ্যে কোনো ত্রুটি আছে, তাহলে কিন্তু আমাদেরকেই পস্তাতে হবে, বাংলাদেশকেই তার দায় নিতে হবে, এবং আমরাই ক্ষতি থেকে চাইলেও তো হুট করে বেরিয়ে আসা যাবে না। যে কোনো রাষ্ট্রীয় চুক্তিতে একবার যদি স্বাক্ষর হয়ে যায়, পরবর্তী সরকার ইচ্ছে করলেও কিন্তু সেখান থেকে অত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে না। আমরা কি আদানির সাথে যে চুক্তিটা এত অসম, আমরা কি বেরিয়ে আসতে পারছি এখনো? পারিনি। তো এরকম অনেক সময় সম্ভব হয় না। তো কাজে আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ সরকার না নিলেই ভালো করতেন। এটা কতটুকু সঠিক হয়েছে এটাও কিন্তু পরবর্তীতে বোঝা যাবে, এখনই এই চুক্তির পরপরই বোঝা যাবে না, পরবর্তীতে বোঝা যাবে যে কতটুকু সঠিক, রাষ্ট্র কতটা উপকৃত হলো, রাষ্ট্র কতটা ক্ষতিগ্রস্ত হলো। এই জন্যে এই ঝুঁকিটা সরকার না নিলেই পারত, কারণ আজকে যতই সরকার চুক্তিটা সই করে ফেলুক, যখনই রাষ্ট্র এই চুক্তির ফলে ঝুঁকির মধ্যে পড়বে, তখনই কিন্তু এই সরকার বিদায় নিলেও এই সরকার কিন্তু সমালোচনা থেকে বা দায় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে না। জি, আরিফুল ইসলাম আদিব, এই যে ভবিষ্যতে যদি এই চুক্তি নিয়ে জটিলতা সংকট দেখা দেয়, দায় এবং তো এড়াতে পারবে না, দরকার ছিল কিনা অন্তর্বর্তী সরকারের এই দায়িত্ব নেওয়া? এখানে অনেকগুলো বিষয় জড়িত। আসলে প্রথমত একটা বিষয় হচ্ছে যে একটু তাড়াহুড়া করা প্রক্রিয়াগত, সেই জায়গাটা থেকে অবশ্যই প্রশ্ন আছে। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে ওখানে লেখা আছে যে কি শর্তে চুক্তিটি হয়েছে, সেই শর্তগুলো আসলে পাবলিক করা হয়নি। তো ফলশ্রুতিতে এই 2টা বিষয় অবশ্যই প্রশ্ন করা এবং এটা কেন হয়েছে সেটা নিয়ে একটা জায়গা থেকে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে যে প্রতিষ্ঠানকে হচ্ছে এই চট্টগ্রাম বন্দরের জায়গাটা দেওয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানটা কিন্তু একই সাথে আপনার বিশ্বের 33টা দেশের প্রায় 60টির মতো বন্দর এবং বিশ্বের টপ অভিজ্ঞতা আছে, টপ 20টা টার্মিনালের মধ্যে 10টাই তারা হচ্ছে পরিচালনা করে। এবং এখানে যে বিষয়টি হচ্ছে, এখানে কিন্তু মালিকানা বিদেশিদের হাতে দেওয়া হয় না, যেভাবে ফ্রেমিংটা করা হয় যে বিদেশিদের হাতে, এখানে তারা দিছে পরিচালনা এবং নির্মাণ, মালিকানা কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তো ফলশ্রুতিতে এইটা যেটা হচ্ছে যে বাংলাদেশে রাজনৈতিক ল্যান্ডস্কেপে যে কোনো বিদেশ আসলে এটার একটা মানে প্রথম ধাপে হচ্ছে ষড়যন্ত্র এবং হচ্ছে এটাকে হচ্ছে আপনার অন্য চোখে দেখা হয়। যদিও ধরেন ইন্ডিয়ার ক্ষেত্রে আসলে সেটা আমরা অতটা বেশি অনেক সময় সমালোচনা সেভাবে দেখি না। তো এই যে ধরেন যে প্রসেসগুলো হয়েছে, প্রসেস নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, একই দিনে কেন দিল, এটা তো চাইলে 1-2 দিন আগে পরে করা যেত। তো সরকারের যেহেতু নিজস্বভাবে তার জনভিত্তিটা মানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেভাবে ধরেন তার গভর্নমেন্ট অর্থাৎ স্টেটের অ্যাপারেটাস তার হাতে থাকে, আবার দল হিসাবে তার হচ্ছে ধরেন একটা জনগণের মধ্যে তার একটা লোক থাকে, ফলে সে যে কোনো ডিসিশন কিন্তু যে কোনো সময় নিতে পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে গভর্নমেন্ট যেহেতু চিন্তা করছে যে সে তো একটা চাপে থাকে সবসময়, সমালোচনার চাপে, তাহলে এটা যদি রায়ের দিনই হচ্ছে হয়ে যায় তাহলে এটার অত বেশি সে সমালোচনার চাপ হচ্ছে একটু মনে হয় আড়ালে থাকবে। এই 2টা বিষয় হচ্ছে যে আপনার গুরুত্বপূর্ণ। একটা বিষয় দেখেন, আমরা তো চট্টগ্রাম বন্দর এতদিন দেশে চালাইছে, দেশে কারা চালাইছে? সাইপ পাওয়ার টেক 8টার প্রায় অনেক বছর ধরে নানা ধরনের পরিচালনা করছে। সেই সাইপ পাওয়ার টেক আপনার রুহুল আমিন তরফদার কয়েকশো কোটি টাকা হচ্ছে ধরে নিয়ে করছে। আমরা তো সেটার বিচার প্রক্রিয়া নিয়ে আমরা হচ্ছে কোনো ধরনের আছে। তো ফলশ্রুতিতে এই যে প্রক্রিয়াগুলো, আমার কথা হচ্ছে যে বর্তমান আপনার এই বিশ্বের জায়গা থেকে, কারণ আমাদের দেশই তো কোনো প্রতিষ্ঠানে এইভাবে আসলে সক্ষমতা অর্জন করে না। তা আপনার যেখানে প্রতিষ্ঠান সক্ষমতা নাই, সেখানে আমি নিজে করব, এই জায়গার থেকে হচ্ছে আমি লস করা কিংবা হচ্ছে এটাকে আধুনিকায়ন না করা, এটার কার্যক্ষমতা বিলো স্ট্যান্ডার্ড রাখা, এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় যে খুব বেশি লজিক্যাল না। বরঞ্চ প্রক্রিয়া আমি প্রশ্ন তুলতে পারি
এটা শর্তগুলো প্রকাশ করা, রাজনৈতিক দলগুলোর সাথে কোঅর্ডিনেশন করাটা, এই জায়গাগুলো অবশ্যই দরকার ছিল। জি, ডাক্তার জাহিদুর রহমান, যে ছোট্ট করে যে সরকারের এজেন্ডা দম্ভ, সরকারের এখন 1 নম্বর এজেন্ডা কি হওয়া উচিত এই সব কিছু? নিশ্চয়ই নির্বাচন, এক কথায়। নির্বাচন ছাড়া আর কিছুই না। মানে সরকার পারলে যে উপদেষ্টা আছেন রুটিন কাজের বাইরে, তাদেরকেও নির্বাচন সংশ্লিষ্ট কাজে ইনভলভ করিয়ে দেয়া। ধরুন স্বাস্থ্য উপদেষ্টার কথা বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কি খুব সফল? উনি চেঞ্জ করবেন না। উনি চেঞ্জ করলে আমরা বুঝতাম যে না, উনি অন্তত চেষ্টা করছেন এবং স্বীকার করছেন। পারলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইনফর্মালি দেখাশোনা করার জন্য ওটা সেটা নির্বাচনের পেছনে সবাইকে দায়িত্ব দেওয়া যায়। জি, শরীফুজ্জামান শরীফ, এই যে এক বাক্যে নির্বাচনের পেছনেই পুরোটা সময় দেয়া। সরকারের এর পেছনেও কোনো একটা এজেন্ডা, আরও কতগুলো এজেন্ডা আছে, যে এজেন্ডার কারণে ওই যে প্রমোশন দেওয়াটা আমাদের সরল দৃষ্টিতে আমাদের মনে হতে পারে এটা রুটিন ওয়ার্ক না। আমরা অনুরোধ করব সরকার এই তার এক্সট্রা এজেন্ডা, হিডেন এজেন্ডাগুলোকে বাইরে রেখে নির্বাচনের দিকে এগিয়ে যাবে। জি, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সরকারের 1 নম্বর এজেন্ডা কি হওয়া? একেবারেই পুরোপুরি তত্ত্বাবধায়ক সরকারের আদলে সরকার এখন পরিচালিত হওয়া উচিত, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডা কি থাকে? নির্বাচন। এবং সেই নির্বাচনকে গোছানোর দায়িত্ব কিন্তু সরকারের, এবং এটা কিন্তু অত্যন্ত কঠিন একটা দায়িত্ব। সেইভাবেই সরকারের যাওয়া উচিত বলে আমি মনে করি, এবং নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হয় সেই জন্যে সরকারের সমস্ত আয়োজন থাকা উচিত। জি, আরিফুল ইসলাম আতিফ, যে বিচার হলো, সংস্কার হলো, এখন তো নির্বাচনই 1 নম্বর এজেন্ডা নাকি? নির্বাচন তো অবশ্যই সরকারের এজেন্ডা, এবং নির্বাচনকে কিভাবে সুষ্ঠু সুন্দর ভাবে করা যায় সেই জায়গাটাতে, এবং বিশেষ করে নিরপেক্ষতার জায়গা থেকে বরঞ্চ গভর্নমেন্টের যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, এবং বিশেষ করে সর্বশেষ আজকেও যে প্রধান উপদেষ্টা যে মানে গণভোটের যে প্রশ্ন, সৃজনশীল প্রশ্নের মতন যে সর্ববৃহৎ যে 4টা প্রশ্ন করে, অর্থাৎ এখানে তো আমাদের দেশের যারা ভোটার তারা অনেক সময় তো দলগুলোর নামই জানেন, বলতে পারে না। ধরেন বিএনপি বলে, তো সেই জায়গার থেকে তো এইটাকে আরও বেশি সহজকরণ ছিল। বরঞ্চ এই বড় হয়েছে, বড় রাজনৈতিক দলগুলোর প্রেশারের কারণে তারা সরকার এবার প্রভাবিত হয়েছে। এই আলোচনা এখানে শেষ করছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামী শনিবার আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।